আমাদের দেশে বর্তমানে প্রায় 25% লোক আমরা মাদক দ্বারা আক্রান্ত। এই মাদকের জন্য আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো যে আমরা বাজেটে আমরা 9,38,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। সবচেয়ে কম বাজেট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আমাদেরকে মাদক নিয়ন্ত্রণ করবে। সেজন্য আমি অনুরোধ করব, যে কোনো খাত থেকে 1,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখে আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন আমাদের বিধবার সংখ্যা বাড়ছে, অনাথ শিশুর সংখ্যা বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেজন্য মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করব, অর্থমন্ত্রী যেন 1,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে পুলিশকে প্রণোদনা দিয়ে আমাদের দেশ থেকে যেন মাদক মুক্ত করে। মাননীয় অর্থমন্ত্রী, জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিষয় হলো একটা সরকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এবারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননিরাপত্তার জন্য 1,39,000 কোটি টাকা রেখেছেন। সরকারি দল বিরোধী দল মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, সেই প্রত্যাশা আমরা আশা করব। মসজিদে একরকম কথা বলবেন, সংসদে একরকম বলবেন, বাইরে গিয়ে আরেক রকম বলবেন, এরকম হওয়াটা ঠিক না। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ মমিনুল হক, চাঁদপুর 5। আপনার সময় 6 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন, যথাসময় শেষ করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ 2026-27 অর্থবর্ষের বাজেটের সাধারণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আমাদের সাধারণ মানুষের ধারণা হলো, গতকালকে যে অবস্থা আমি ছিলাম, বাজেট প্রকাশ করার পরের দিন আমার হাট বাজার রাস্তাঘাটে জিনিসপত্রের দাম কেমন থাকে তার তুল্য একটা বিশ্লেষণ। পাশাপাশি হলো একটা রাজনৈতিক দলের যে সমস্ত ম্যানিফেস্টো থাকে সে অনুসারে বাজেটটা উপস্থাপন হয়েছে কিনা। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এবারের বাজেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারের প্রতিটি বিষয়বস্তুকে সন্নিবেশিত করে তিনি বাজেটটি উপস্থাপন করেছেন। বাসাতে জিজ্ঞেস করা হয়, সংসদে তোমরা কি করো, বলে বসে থাকি আমরা। এই জন্য আমাদের সংসদের অভিভাবক হলো আমাদের স্পিকার সাহেব। তিনি অনেক ক্ষেত্রে দেখি ঈগল পাখির মতো 350 সংসদ সদস্য দিয়ে তাকাই থাকে, আর আমরা ওনার দিকে তাকাই থাকি যে আমাদেরকে একটু বলবে কিনা, বলার সুযোগ দিবে কিনা, একটু সময় বাড়াই দিবে কিনা। এটা হলো আমাদের কাজ। কিন্তু এবার পাশাপাশি নতুন করেই সংযোজিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রী। আমরা গত প্রথম অধিবেশনে একদিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাবসেন্ট হতে দেখিনি। তিনি পুরা অধিবেশনটি একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উনি দেখেছেন। কি জন্য? বাংলাদেশের 300টি আসনের যেখানে যত সমস্যা আছে সবগুলো সমস্যাকে সন্নিবেশিত করে যেন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহার অনুসারে যেন একটা বাজেট দেওয়া যায়, তিনি সেভাবে গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমরা যেটা দেখলাম সেটা হলো, আমরা 300 আসনের সকল সংসদ সদস্য আমাদের স্বাস্থ্য বিষয়ে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেখলে স্বাস্থ্য বিষয়ের উপরে যেহেতু সবাই বক্তব্য একই রকম, তিনি কারো প্রতি বৈষম্য না করে 31 বেড এবং 50 বেডের প্রত্যেকটি হাসপাতালকে 101 বেড করেছেন। তার পাশাপাশি আমাদের চাঁদপুর সহকারে বিভিন্ন জেলাতে উনি মেডিকেল কলেজ স্থাপন করছেন। 1 লক্ষ আমাদের এখানে চিকিৎসা সেবা কর্মীকে উনি নিয়োগ দিবেন। তার পাশাপাশি 5,000 এখানে ডাক্তারকে তিনি নিয়োগ দিবেন। একইভাবে শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের বঞ্চনার শিকার হয়ে অনেক সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। তাদের কথা চিন্তা করে এবার বাজেটে প্রায় 1,40,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সুতরাং এরকম চিন্তাশীল একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবাসতে পারি। একেভাবে যেভাবে তিনি শিক্ষার উপরে দিয়েছেন, আমাদের এগ্রিকালচার বেজ অর্থনীতির উপরে তিনি প্রায় 44,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, জননিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিষয় হলো একটা সরকারের বড় চ্যালেঞ্জ। কিন্তু এবারে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননিরাপত্তার জন্য 1,39,000 কোটি টাকা রেখেছেন। তার পাশাপাশি কৃষি খাতে তিনি 40,000 কোটি টাকার মতো বাজেট রেখেছেন। সবচেয়ে বড় জিনিস হলো, বয়সের একটা দ্বার প্রান্তে ব্যবসায়িক জীবনে আমরা বহুত বঞ্চনার শিকার হয়েছি। অনেক ক্ষেত্রে আমাদের ট্যাক্স কাটা হয়, কিন্তু এনবিআর এর কর্মকর্তাদেরকে এক ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে নিজস্ব ইচ্ছা অনুসারে তাকে ট্যাক্স আদায় করার জন্য। সেই ক্ষেত্রে আমরা আপিল করতে গেলে আমাদেরকে 10% জমা দিয়ে তারপরে আপিল করতে হতো। কিন্তু এবারকার অর্থমন্ত্রী মহোদয় আমাদের সেটার দিকে বিবেচনা করে এবারকে আমাদেরকে 3% দিয়ে আমরা ইচ্ছা করলে ট্যাক্স ট্রাইব্যুনালে আমরা আপিল করতে পারবো। এট দ্য সেম টাইম আমরা হাইকোর্টে যাওয়ার কোনো স্কোপ ছিল না। 25% টাকা জমা দিয়ে তারপরে আমাদেরকে হাইকোর্টে যেতে হতো। কিন্তু এবারকার অর্থমন্ত্রী বলেছেন যে না, মানুষকে গণতান্ত্রিক পরিবেশের সুবিধা দেওয়ার জন্য 10% দিয়ে তাকে হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিবে।
সবচেয়ে বড় জিনিস হলো একজন কর্মকর্তা স্বপ্রণোদিতভাবে তিনি ইচ্ছা করলে যে কোনো ট্যাক্স আদায় করার সক্ষমতা ছিল, কিন্তু এবারকার আমাদের সংসদের আমাদের যে ব্যবস্থা রাখা হয়েছে এই ক্ষমতা শতভাগ একেবারে বিলুপ্তি করা হয়েছে। সেই জন্য আমরা অর্থমন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রী যদি থাকতেন খুব ভালো করে আমি একটি কথা বলতে চাই, একটি উদাহরণ দিয়ে বলতে চাই। সরকারি অর্থে বাস্তবায়িত যে সমস্ত প্রকল্প, এই সমস্ত প্রকল্পে দুই ধরনের ট্যাক্স প্রয়োগ করা হয়, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা যখন সরকারি প্রকল্প বাস্তবায়ন করতে যাই যে সমস্ত ঠিকাদাররা, তাদের থেকে সোর্স ট্যাক্সে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স কাটা হয়। তারপরে মালপত্র ক্রয় করার জন্য আবার 5%-এর উপরে মানে ইচ্ছাকৃতভাবে অনেকগুলো ট্যাক্স দেওয়া হয়। সেই জন্য আমাদের সরকারের অনেক প্রকল্প বাস্তবায়ন হয় না। আমি একটা উদাহরণ দিয়ে কাগজ সহকারে আপনাকে উপস্থাপন করতে চাই। একজন ঠিকাদার, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান 2016-17 অর্থবর্ষের ট্যাক্স ছিল 45 কোটি টাকা টার্নওভার ছিল। তার ট্যাক্স জমা দিয়েছে সে 3.5 কোটি টাকা, ভ্যাট জমা দিয়েছে প্রায় 4 কোটি টাকার মতো। কিন্তু শুধু তার কাঁচামাল ক্রয় বাবদ কেন করে নাই, সেই জন্য টিডিএস সোর্স ট্যাক্স হিসাবে তাকে 13 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার পরবর্তীতে যেটা হলো, এটা নিয়ে বার্গেনিং করতে করতে এক পর্যায়ে মাত্র 88,000 টাকা ট্যাক্স ধার্য করে ব্যক্তি সুবিধা আদায় করে ওই লোককে সেই অর্থবর্ষের মাপ দেওয়া হয়েছে। যদি মনে করেন মাননীয় স্পিকার সাহেব আপনি প্রমাণ চান, আমি আপনাকে কাগজ দিতে পারি। কিন্তু এবারকার অর্থমন্ত্রী এই জায়গা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। অনেক ক্ষেত্রে এই জন্য অর্থমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে একটি কথা আপনার অবশ্যই স্মরণ আছে, আপনি 7 বার সংসদে ছিলেন। যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অন্তত 2-3টি বছর বিরোধী দল তাকে একটা সুযোগ করে দেওয়া হয় যে জনগণের কাছে যাওয়ার জন্য আগে সরকারের কি কি ভুলভ্রান্তি হয় সেগুলা যেন আমরা ধরে কথা বলতে পারি। কিন্তু এবারকার সরকার আমরা আসার পরেই একদিক থেকে যুদ্ধ শুরু হলো, রোজা শুরু হলো, তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমরা এবারকার বাজেটটা দিয়েছি। কিন্তু দেওয়ার পরে আমরা বিগত সময়গুলো। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করেন, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার সাহেব, আমার যে কথাগুলো ছিল আমি বলতে পারলাম না। এনিহাও আপনি যে কতটুকু সময় দিয়েছেন আমি এইটুকু কথা বলবো। সেটা হলো আমাদের 9,38,000 কোটি টাকার বাজেট আপনি এবারকার দিয়েছেন, মানে অর্থমন্ত্রী দিয়েছে। কিন্তু 9,38,000 কোটি টাকার ভিতরে আমাদের দেশে 20 কোটি লোকের ভিতরে 5 কোটি লোক এখন মাদকের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা আক্রান্ত। 2 মিনিটে সমাপ্ত করেন। 1 মিনিট বলেছিলাম, 2 মিনিটে সমাপ্ত করেন। থ্যাংক ইউ স্যার। আমাদের দেশে বর্তমানে প্রায় 25% লোক আমরা মাদক দ্বারা আক্রান্ত। এই মাদকের জন্য আমার একটা অনুরোধ থাকবে, সেটি হলো যে আমরা বাজেটে আমরা 9,38,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি। সবচেয়ে কম বাজেট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় আমাদেরকে মাদক নিয়ন্ত্রণ করবে। সেই জন্য আমি অনুরোধ করব যে কোনো খাত থেকে 1,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখে আমাদের মাদক নিয়ন্ত্রণের জন্য একটা ব্যবস্থা করতে হবে। দিন দিন আমাদের বিধবার সংখ্যা বাড়ছে, অনাথ শিশুর সংখ্যা বাড়ছে, পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেই জন্য মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করব অর্থমন্ত্রী যেন 1,000 কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে পুলিশকে প্রণোদনা দিয়ে আমাদের দেশ থেকে যেন মাদক মুক্ত করে। মাননীয় স্পিকার, অনেক উদাহরণ রয়েছে বিগত সময়ের আমাদের দেশের বিরোধী দলগুলোর যে সমস্ত ভূমিকা ছিল সেগুলো আজকে একটা অসহনশীল পর্যায়ে চলে আসছে। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া যখন 91 সালে ক্ষমতা আসছিল তখন বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না। গত 13 তারিখে একটি বক্তব্য শুনতেছিলাম, কিন্তু সেখানে কতগুলো অসহিষ্ণু কথা আছে। সময় দিব না, টেনে নামানো হবে, পালনের সুযোগ পাবে না, এই বাংলাগুলো আমাদের ভীতি সৃষ্টি করে। সেই জন্য মাননীয় স্পিকার, আমরা আগামী দিনের সংসদটাকে ভালোভাবে চালাইতে চাই। সুতরাং আমরা সরকারি দল বিরোধী দল মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই প্রত্যাশা আমরা আশা করব মসজিদে একরকম কথা বলবেন, সংসদে একরকম বলবেন, বাইরে গিয়ে আরেক রকম বলবেন, এরকম হওয়াটা ঠিক না। ধন্যবাদ জানিয়ে আমি